আন্দোলনকারীরা সরাসরি গিয়ে ক্ষমতায় বসেছে, এটা অতীতে হয় না, এটাই প্রথম। এনসিপির যে প্রস্তাব, এটা কিন্তু আমাদেরও প্রস্তাব। আমরা মনে করছি যে মনে মনে যে বিএনপি আগামীতে সরকার গঠন করছে। বিএনপি ক্ষমতায় যাবেই এরকম ধরে নিচ্ছেন কেন? এটা তো বিএনপি বলেন নাই যে আমাকে বিএনপি একটা নির্বাচন চেয়েছে। বাস্তবে হচ্ছে নির্বাচন পর্যন্ত অনেক পানি গড়াবে বিভিন্ন দিকে। একটা হচ্ছে ঢালাওভাবে আমি বিদেশিকে দিব কিনা, একটা কোশ্চেন। একটা হচ্ছে বিদেশিদের মধ্যে আমি ইন্ডিয়ানকে দিব কিনা, বা চাইনিজকে দিব কিনা, বা আমেরিকানদের দেবো, এটা আলাদা কোশ্চেন। আদার দেন করিডোর দেওয়া মানে হচ্ছে আপনাকে একটা যুদ্ধে জড়িয়ে যাওয়ার মতো অবস্থা। প্রিয় দর্শক, আপনাদেরকে এবি পার্টির চেয়ারম্যান জনাব মুজিবুর রহমান মঞ্জুর সাক্ষাৎকারের তৃতীয় এবং শেষ পর্ব শোনার জন্য আহ্বান জানাচ্ছি। প্রক্রিয়াটা আপনার মানে খুবই কাছে, বাট অ্যাড্রেস হয়নি। সেটা হলো জুলাই সনদ। এই জুলাই সনদ নিয়ে বাংলাদেশের রাজনীতি নিয়ে নানা রকম আলোচনা আছে, এইটা নিয়ে আপনার ভাবনা কি? শুধু ফ্রেশই উন্নত মানের সয়াবিন বীজ ইম্পোর্ট করে নিজেদের ফ্যাক্টরিতে উৎপাদন করে বলে তেল থাকে ফ্রেশ, যা আপনার ব্যাড কোলেস্ট্রল কমায়। প্রফেসর আলী রিয়াজ বলেছেন এটা জুলাইয়ের মধ্যে হয়ে যাবে। এখন জুলাই সনদে কি থাকবে এটা কিন্তু ডক্টর ইউনূস তার বক্তব্যে বলেছেন। আমরা যে সমস্ত বিষয় ঐকমত্যে পৌঁছাবো, যে সমস্ত বিষয়ে ধরেন দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, প্রধানমন্ত্রী 2বার না 3বারের বেশি ক্ষমতায় থাকবেন, তারপরে এনসিসি গঠন, তারপরে উচ্চকক্ষে নির্বাচনটা কিভাবে হবে, 100 নারী আসনে ভোটটা কোন পদ্ধতিতে হবে, এরকম যেই বিষয়গুলোতে আমরা একমত হব, সেটা জুলাই সনদ আকারে থাকবে। যেটা আমরা উই আর অল ইউনাইটেড, অর মানে আমরা সবাই সম্মত এই বিষয়ে। আর কিছু জিনিস হয়তো থাকতে পারে যেটাতে অধিকাংশ সম্মত কিন্তু কে কে সম্মত না, ঠিক আছে, সেটা হয়তো থাকবে। আবার কিছু কিছু বিষয় থাকবে যে আপনার ঐকমত্য কমিশন এটার ব্যাপারে মানে প্রপোজ করেছিলেন, কিন্তু রাজনৈতিক দলগুলো এটার সাথে একমত হন নাই। এটা একটা সনদ আকারে থাকবে, এটা একটা হিস্ট্রি আকারে লেখা থাকবে, যাতে এইটা আমাদের ভবিষ্যতের গাইডলাইন হিসেবে থাকে। আমরা কি কি বাস্তবায়ন করব, কোনটা এখন করব, কোনটা পরবর্তী সরকার এসে করবে, এবং কোনটার কার কমিটমেন্ট ছিল। ধরেন আমি আজকে কমিটমেন্ট করেছি এনসিসি গঠনের ব্যাপারে, কালকে যাতে আমি আমরা উল্টে না যাই। বিএনপি আজকে বলেছে প্রধানমন্ত্রীর ক্ষমতা কিছুটা হ্রাস করবে, বা পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটিগুলোতে বিরোধী দলকে সভাপতি করবে, কিন্তু ক্ষমতায় গিয়ে যদি সে আবার উল্টে যায়, পরিবর্তন করে ফেলে। বিএনপি ক্ষমতায় যাবেই এরকম ধরে নিচ্ছেন কেন? এটা তো বিএনপি বলেন নাই যে আমাকে বিএনপি একটা নির্বাচন চেয়েছে। না, এটা সত্য কথা আপনি বলেছেন, এবং এটা আসলে কোনো নিশ্চয়তা নাই। হ্যাঁ, কিন্তু বিএনপির অনেকের কথায় ভাবটা এমন যে তারা ক্ষমতায় চলে আসবে, বা আমাদের অনেকের কথায় চলে আসছে যে আমরা মনে করছি যে মনে মনে যে বিএনপি আগামীতে সরকার গঠন করছে। এটা একটা বলতে পারেন যে এটা আমাদের কথ্য প্রচলিত রূপের একটা বহিঃপ্রকাশ। বাস্তবে হচ্ছে নির্বাচন পর্যন্ত অনেক পানি গড়াবে বিভিন্ন দিকে। আমরা দেখতে পাচ্ছি জুলাই সনদ নিয়ে এনসিপি তারা বলছে যে এটা একটা মানে জাত পরবর্তী মানে নির্বাচন পূর্ববর্তী একটা জাতীয় সরকার গঠনের কথা, সেখানে রাষ্ট্রপতি পরিবর্তন কথা, আবার এই যে গণপরিষদ গঠনের কথা, গণপরিষদ নির্বাচনের কথা, এই ধরনের বিষয়গুলোও এনসিপির পক্ষ থেকে বেশ শক্ত করে বলা হচ্ছে। তো জুলাই সনদ এই বিষয়গুলোর কি জুলাই সনদের মধ্যে এক ধরনের জটিলতা বা অনিশ্চয়তা তৈরি করবে না? না, গণপরিষদের কথাটা আসছে এই জন্য যে আমরা যে সংবিধান সংস্কারের কথা বলছি, দেখেন সংবিধান পুনর্লিখন, সংবিধান পরিবর্তন আর সংবিধান সংস্কার, 3টা বিষয় আছে। আমাদের পার্লামেন্টের এখতিয়ার হচ্ছে সংবিধানের সংশোধনী আনা, সংস্কার। মানে একটা হচ্ছে আমাদের সংবিধানে কি হয়, এত অনুচ্ছেদ বদলে এটা একটা সংস্কার, এটা হয়, কিন্তু ম্যাসিভ সংস্কার পার্লামেন্ট কখনো করে নাই। ম্যাসিভ সংস্কার করতে হলে এটা সাংবিধানিক সভা লাগে, যেটা আমাদের 1972 সালে যেটা হয়েছিল, সংবিধান যেটা হয়েছিল সেটা হচ্ছে 70 সালের নির্বাচনের এমপি যারা ছিলেন তারা কিন্তু ওই যে কনস্টিটিউয়েন্ট কাউন্সিল হিসেবে তারা কাজ করেছেন, মানে সাংবিধানিক সভা বা সাংবিধানিক পরিষদ হিসেবে কাজ করেছেন। এনসিপির যে প্রস্তাব, এটা কিন্তু আমাদেরও প্রস্তাব। আমরা মনে করছি সংবিধানে যেহেতু একটা ম্যাসিভ চেঞ্জ আসতেছে, এটাকে শুধু সংবিধানের সংশোধনের মধ্যে রাখলে হবে না, এটা সংবিধান সংস্কারের জায়গায়। এবং এই যে পার্লামেন্টটা হবে সামনে, যদি একটা ইলেকশন হয়, আমরা বলছি এটাকে একই সাথে সাংবিধানিক সভার নির্বাচন আকারে নেওয়ার জন্য। অর্থাৎ এই পার্লামেন্টকে যদি আপনি একই সাথে সংবিধান সংস্কারের দায়িত্ব দেন বলেন, তাহলে সেখানে তো আবার বলা হচ্ছে যে একটা সাংবিধানিক সরকার হবে এবং সেটার মেয়াদ
খুব স্বল্প সময় হবে, তারপরে আবার একটা নির্বাচন হবে যেটা গণতান্ত্রিক এটার কিছুটা আলোচনা এখন সংক্ষেপিত হয়ে এসেছে। সেটা হচ্ছে আমরা এক জায়গায় একমত হয়েছি যে আলাদা কোনো আর নির্বাচন হবে না, এই পার্লামেন্টটাই সাংবিধানিক সভা আকারে স্বীকৃত থাকবে, ইলেক্টেড হবে, ওরা সংবিধান প্রণয়নের বা সংবিধান সংশোধনের কাজটা তারা করবে, করার পরে তারা এজ ইউজুয়াল পার্লামেন্ট হিসেবে আবার কাজ করবে। এই জায়গায় আমরা বিএনপিকে কনভিন্স করার চেষ্টা করছি, বিএনপি যদি এটা একমত হয় তাহলে এটা হবে, আর না হলে ধরেন এটা নিয়ে হয়তো আরও কিছু আলোচনা বা চেষ্টা হবে এটাকে একমত করার জন্য। কিন্তু আমরা মনে করি এটা খুবই কনভিন্সিং কথা যে এই পার্লামেন্টকেই যদি আমরা সাংবিধানিক সভা হিসেবে স্বীকৃতি দিই তাহলে তারা এই যে এত ম্যাসিভ সংস্কারের জায়গাটা তারা করতে পারবে। আরেকটা বিষয় এখন খুবই আলোচনা, যেটা নিয়ে আপনিও কথা বললেন কয়েকবার, সেটা হলো যে আপনার আলোচনার মধ্যে এসছে বন্দর এবং মানবিক করিডোর, যেটাকে আপনি এখন বলছেন সেফ প্যাসেজ, বাট আমাদের দেশে অলরেডি করিডোর নেই হিসাবেই বিতর্কিত হয়েছে। তো এই বিষয় নিয়ে আপনার বা এবি পার্টির ধারণা কি? হ্যাঁ, দেখেন, বন্দরের ব্যাপারে আমরা কিন্তু সরকার যেটা বলেছে, প্রফেসর ইউনূস কিন্তু লাস্ট বক্তব্যে আরও ক্লিয়ারলি বলেছেন যে বন্দর নিয়ে আমরা যেভাবে ভাবছি যে এটা বিদেশিদেরকে দিয়ে দিলে আমাদের সিকিউরিটি থ্রেট হবে, বিভিন্ন জায়গায় হবে, আমরা কিন্তু এভাবে প্রথাগতভাবে বিষয়টা ভাবি না। আমরা ভাবি আমাদের দেশের তো খুব বেশি ন্যাচারাল রিসোর্স নাই, যতটুকু আছে সেতটুকু নানা থ্রেটের মধ্যে আছে। আমাদের জন্য আমাদের চিটাং পোর্টটা, মংলা পোর্টটা, এই পোর্ট, বিশেষ করে চিটাং পোর্ট হচ্ছে আমাদের জন্য একটা বিরাট একটা সুযোগ। তো এটাকে আধুনিকায়ন করলে এটার এফিসিয়েন্সি যে লেভেল যদি আরও বাড়ানো যায়, এখানে বহু লোকের কর্মসংস্থান হবে, যেটা প্রফেসর ইউনূস চিন্তা করছেন। তো আমরা তো বিদেশিদেরকে দিয়ে অনেক কিছু কাজ করিয়েছি, বিদেশিরা এই যে কোম্পানিটার কথা বলা হচ্ছে এরা কিন্তু আরও বিভিন্ন জায়গায় কাজ করছে। প্রফেসর ইউনূসের যে বক্তব্য যে এটার কারণে তো ওই সমস্ত দেশের সিকিউরিটি থ্রেট হয় নাই, এবং এটা তো নিশ্চয়ই একটা চুক্তি থাকবে, ক্লিয়ার কাট থাকবে, সবাই আমরা জানবো কিসের তারা কতদিন থাকবে, আমাদের দেশের শ্রমিকরা এখানে কীভাবে কাজ করবে। প্রফেসর ইউনূস যে ড্রিমের কথাটা বলেছেন, এইটা যদি অ্যাসিওর করা যায় তাহলে আমরা বলেছি যে এই বন্দরের এই বিদেশি এক্সপার্টদেরকে এখানে ইনভলভ করার ব্যাপারে আমাদের সম্মতি আছে। এখানে যে ডিপি ওয়ার্ল্ডের যে কোম্পানির কথা বলা হচ্ছে, এটা তো বেসিক্যালি শেখ হাসিনার করা একটা উদ্যোগ, এবং আমরা এখন দেখতে পাচ্ছি যে ডিপি ওয়ার্ল্ডের নামে আসলে বেসিক্যালি বন্দরে ভারতীয় কর্মকর্তারা আসছেন, তারাই মানে এখানে হবেন। তো আমার জাতীয় নিরাপত্তা, যেহেতু সেভেন সিস্টার্সের সাথে একটা মানে খুব গুরুত্বপূর্ণ একটা মানে ব্যাপার জড়িত আছে, এবং আমরা রিসেন্টলি দেখলাম যে এই যে ইসরায়েল এবং ইরানের যুদ্ধে আপনার যে চাবাহার বন্দর ইন্ডিয়ান আদানি কোম্পানির যার 70% ছিল, এবং এই যে আপনি নিশ্চয়ই দেখেছেন যে ইসরায়েলের ভিতরে যে অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড, বেসিক্যালি গোয়েন্দা সংস্থার মোসাদের, সেখানে দেখা যাচ্ছে মোসাদের এই গোয়েন্দাদের মধ্যে অলরেডি 73 জন আপনার ভারতীয়, যাদের সাথে ভারতের সাথে এত গভীর সম্পর্ক, ইরানের সাথে ভারতের আপনি নিশ্চয়ই জানেন অত্যন্ত গভীর একটা সম্পর্ক, তার মধ্যে ভারতীয়রা আবার মানে এই গভীর সম্পর্কের ভিতরেও তারা এই কাজটা করেছে। তো সেইখানে আমি আমার যেটা লাইফ লাইন, সেখানে আমি ভারতীয় লোকদেরকে ঢুকিয়ে আমি কিভাবে নিরাপদ থাকতে পারি? না, এই প্রসঙ্গটা তো আছে, নিরাপত্তার ইস্যুটা তো অবশ্যই গুরুত্বপূর্ণ। আমরা যেটা বলছি না, আমাদের বিমানবন্দরে আমরা বিদেশি এক্সপার্টদেরকে কাজে লাগাচ্ছি না। আমাদের বড় বড় স্থাপনা যেগুলো হয়েছে, আমাদের যে কয়লা খনি হচ্ছে, আমাদের যে বিদ্যুতের প্ল্যান্ট হচ্ছে, এগুলোতে আমরা ফরেন এক্সপার্ট, ফরেন কোম্পানিকে ইনভলভ করছি না? করছি তো। কারণ আপনি যদি থ্রেট থাকে, এটা অবশ্যই আপনি যেটা বলেছেন এটা গুরুত্বপূর্ণ ব্যাপারে। সেই জন্য কিন্তু আমরা দেখেন, আমরা চেক অ্যান্ড ব্যালেন্সের কথা বলেছি। আমরা বলেছি আপনি যেই বিদেশি কোম্পানিকে এখানে ইনভলভ করবেন না, আমরা তো জাপানকে মাথার বাড়ি দিয়েছি, সেটা নিয়ে তো আমরা কথা হয়নি। মংলাকে দিয়েছি, চায়নাকে, তো সেভাবে কথা বলছে। বাট ঠিক আছে, এটা অবশ্যই বিবেচনায় রাখতে হবে। আমার দুইটা কথা, একটা হচ্ছে ঢালাওভাবে আমি বিদেশিকে দিব কিনা, একটা কোশ্চেন। একটা হচ্ছে বিদেশিদের মধ্যে আমি ইন্ডিয়ানকে দিব কিনা, বা চাইনিজকে দিব কিনা, বা আমেরিকানদের দেবো, এটা আলাদা কোশ্চেন। আমরা যেটা বলছি ঢালাওভাবে বিদেশিদের কাছে দেওয়া যাবে না, এই কথাটাকে আমরা বলছি যে না, এটা খুব স্ট্রং যুক্তি না। হ্যাঁ, আপনি হয়তো বলতে পারেন যে বিদেশিদেরকে দিলে আমি কাকে দিব, আমি এটাতে আমি কম্পেয়ার করব, টেন্ডার করব, আমি যাচাই বাছাই করব, এটার পক্ষে আমরা। কিন্তু কথা হচ্ছে ঢালাওভাবে বন্দরে আমি কোনো ফরেন এক্সপার্টকে ইনভলভ করলেই আমি বন্দর বিক্রি করে দিলাম, দেশ বিক্রি করে দিলাম, আমার সিকিউরিটি থ্রেট হয়ে গেল, বিষয়টা আমরা এইভাবে ঢালাওভাবে সরলীকরণের পক্ষে না। বহু বছর কিন্তু চট্টগ্রাম বন্দরের নাব্যতা এবং উন্নয়নের জন্য
আমরা বাংলাদেশ বহু বছর বিদেশি এক্সপার্টদের নিয়ে এসছে, তারা স্টাডি করেছে, তারা সুপারিশ দিয়েছে, তারা চলে গেছে। এটা তো একটা ভিন্ন ধরনের। না, আমি আমি আপনাকে সেটাই বলছি। আমাদের বক্তব্যটা আবার আপনি খেয়াল করেন, আমরা বলছি যে আপনি যার সাথেই চুক্তি করবেন, যাকে এখানে এন্ট্রান্স দিবেন, তার সাথে স্পষ্ট এটা জাতির কাছে পরিষ্কার করতে হবে, ডিক্লেয়ার করতে হবে তার সাথে যে আমার টার্মস অ্যান্ড কন্ডিশন কী, তার টিওআর কী, তার কতদিনের চুক্তি, সে কীভাবে এখানে শ্রমিক আমাদের লোক কীভাবে ইনভলভ করবে, তার কতজন লোক আসবে, এই জিনিসগুলো ক্লিয়ার হতে হবে আলোচনাগুলো। এবং বন্দরের ইস্যুতে একটা পাবলিক হিয়ারিং থাকতে হবে, এক্সপার্টদের, স্টেক হোল্ডারদের। সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল, শুরু হোক হেলদি লাইফের জার্নি। পলিটিক্যাল পার্টিগুলোর, ঠিক আছে। আমরা এখানে আরেকটা জিনিস দেখেছি, সেটা হচ্ছে যে কিন্তু ডক্টর ইউনূস তো এই যে আপনি বললেন যে পাবলিক হিয়ারিং এবং পলিটিক্যাল পার্টিদের সাথে একটা আলোচনা বা মতামত নেওয়ার যে ব্যাপার, যার ভিতরে আপনারাও পড়েন, কিন্তু উনি তো এই দিকে গেলেন না। এই জন্যই তো আমরা এটা সমালোচনা করেছি। আপনি খেয়াল করেন আমাদের বক্তব্যটা এইভাবে, আমরা কথা হচ্ছে আমরা ইন প্রিন্সিপাল মনে করি যে বন্দরের ডেভেলপমেন্টের জন্য যদি আমাদেরকে ফরেন এক্সপার্ট ইনভলভ করতে হয়, আমরা এটার সাথে সম্মত আছি। আমার সিকিউরিটি থ্রেটের জায়গাটা আমাকে সিরিয়াসলি বিবেচনায় নিতে হবে, স্টেক হোল্ডারদের সাথে এটা আলোচনা করতে হবে, চুক্তিগুলো পাবলিকলি প্রকাশ করতে হবে। আমার স্বার্থ কী, আমার কি উন্নয়ন হবে, আমি কি পাবো, এগুলো সব আমার কাছে ক্লিয়ার থাকতে হবে। এবং আমার থ্রেটের জায়গায় যে সমস্ত মেজারমেন্ট বা যে সমস্ত জায়গাগুলো থাকতে হবে, সেটা আমার কাছে ক্লিয়ার থাকতে হবে। প্রফেসর ইউনূসের লাস্ট বক্তব্য কিন্তু উনি কিছুটা কাভার করেছেন, উনি বলেছেন কি কি বিষয় করবেন। তো সেজন্য এইটার জন্য আমরা প্রেশার করব, এটার জন্য আমরা দাবি তুলব, এটা আমরা ক্লিয়ার করার জন্য বলবো যে এইটা পাবলিক ডকুমেন্টস আকারে পাবলিক হিয়ারিং। কিন্তু উনি ওনার লাস্ট বক্তব্যে কিন্তু বলেছেন যারা এটার বিরোধিতা করছে তাদের প্রতিহত করুন। এই শব্দটা, এই ভাষাটা ওনার কাছ থেকে কাঙ্ক্ষিত ছিল না। উনি এর আগে কিন্তু বলেছিলেন না বুঝলে বুঝাইতে হবে। না বুঝলে তাদের বোঝাও, বাট এটা করতে হবে। হ্যাঁ, উনি বলছেন না বুঝলে তাদেরকে আমরা বোঝাবো বা বোঝাও তাদেরকে। কিন্তু লাস্টে যে কথাটা বলছেন এটা খুবই আপত্তিকর, কারণ উনি এই ধরনের কথা সাধারণত বলেন না। এটা ওনার ইন্টেনশন হতে পারে, এটা ওনার স্লিপ অফ টাং হতে পারে। না, এটা লিখিত বক্তব্য। হ্যাঁ, স্লিপ অফ টাং হওয়ার কথা না। সেই জায়গা থেকে মানে ওনাকে মনে হয়েছে ওই দিন ওই জায়গাটা একটা সমালোচনার জায়গা, প্রতিহত করার কথা উনি বলতে পারেন না। তো এনিওয়ে, আমরা কিন্তু এই জিনিসটা আমাদের পার্টির পলিসিটা আমি আপনাকে বললাম যে আমরা মনে করি যে উন্নয়নের জন্য আমাদেরকে উদার থাকতে হবে, আমাদেরকে ফ্লেক্সিবল থাকতে হবে, বাট মানে একই সাথে সিকিউরিটি বিষয়টাও নিশ্চিত করতে হবে, জবাবদিহিতার জায়গাটা পরিষ্কার থাকতে হবে। একইভাবে আমি যদি এই যে মানবিক করিডোর বা সেফ প্যাসেজের বিষয়টা বলি, এখানে আপনারা যেহেতু আপনি জানেন যে এখন বার্মা অ্যাক্ট একটা বিষয় ফাংশন আছে এবং সেটা নিয়ে কাজ করছে, এবং একইভাবে এই যে জিও পলিটিক্যাল একটা গেম এই অঞ্চলকে ঘিরে চলছে, কন্টেন্ট চায়না পলিসি বা ইন্দো প্যাসিফিক পলিসি, এই জায়গাটাতে এরকম একটা মানে খুব সন্ধিক্ষণে আমরা এখানে এই ধরনের একটা সুযোগ দেয়া, যেটা নিয়ে বাংলাদেশের মূলত দেশপ্রেমিক লোকদের পক্ষ থেকেই তো একটা প্রশ্ন উঠছে বা কনসার্ন তৈরি হচ্ছে। না, এখানে বিষয়টা একটু আমরা যদি ডিটেইলস বোঝার চেষ্টা করি বা বিষয়টা আলোচনা করি, সেটা হচ্ছে এই বার্মার সাথে এই জায়গাটা খুবই একটা জটিল এবং দীর্ঘ সময়ের একটা পরিক্রমা আছে। কারণ এখানে রোহিঙ্গাদের অনুপ্রবেশ একটা হিস্ট্রিক্যাল জায়গা থেকে, জিয়াউর রহমান আমল থেকে এটা শুরু হয়েছে, এবং এটা আস্তে আস্তে আমাদের এখানে রোহিঙ্গাদের একটা বিরাট অনুপ্রবেশ ঘটে একটা বিরাট ক্রাইসিস আমাদের জন্য তৈরি হয়েছে। রিসেন্টলি যে ক্রাইসিসটা আমাদের জন্য খুবই সিরিয়াস, সেটা হচ্ছে যে আপনার যে অঞ্চল থেকে রোহিঙ্গারা আমাদের এখানে এসেছে, সেই অঞ্চলটা কিন্তু আবার আপনার মিয়ানমার আর্মি বা আরাকান আর্মি যেটাকে বলা হচ্ছে, আরাকান আর্মি নামে একটা আলাদা, তারা কিন্তু এটাকে দখল করে নিচ্ছে, মানে অর্থাৎ সেখানে এক ধরনের স্বাধীনতা যুদ্ধ চলছে। এখন আরাকান আর্মি কিন্তু একটা স্বীকৃত রাষ্ট্র মানে শক্তি না, কিন্তু সে এই জায়গায় এক্সিস্ট করতেছে, সে আমার সীমান্তে আছে, তার সাথে আমাকে ডিল করতে হচ্ছে। আমি তার সাথে পাবলিকলি ঘোষণা দিয়ে ডিল করতেও পারছি না, কারণ আবার মিয়ানমার সরকার আমাকে আপত্তি করবে নন স্টেক তার হিসেবে, পার্ট হিসেবে। এখন দেখেন, আমেরিকাও কিন্তু আরাকান আর্মির সাথে ডিল করছে, সে আবার মিয়ানমার সরকারের সাথে ডিল করছে, ইন্ডিয়াও করছে, চায়নাও করছে। তাহলে আমাদেরকে আরাকান আর্মির সাথে ডিল করতে হচ্ছে, একই সাথে মিয়ানমার গভর্নমেন্টের সাথে ডিল করতে হচ্ছে, কারণ আরাকান আর্মি পজিশন নিয়েছে কিন্তু আমার সীমান্তে। এবং কোনো কোনো জায়গায় এমনও ঘটনা আমরা জানি, খবর পাচ্ছি যে আরাকান আর্মি বাংলাদেশ সীমান্তের ভেতর থেকেও তারা অবস্থান করে, তারা সেখান থেকে যাচ্ছে।
এখন আমার এখানে সীমান্ত রক্ষী বা আমার বিজিবি এখানে এই অ্যাক্সেসটা কেন দিচ্ছে এই জন্য, আমরা যতটুকু খবর জানি সেটা হচ্ছে দিচ্ছে এই জন্য যে এই আরাকান আর্মির সাথে কিন্তু আবার আমাদের রোহিঙ্গাদের একটা ট্রাসেল আছে, সম্পর্ক খারাপ আছে, অবনতি আছে। এখন আমরা এখানে রোহিঙ্গাদেরকে আশ্রয় দিয়েছি, এটা একটা টেম্পোরারি সাপোর্ট। সারাক্ষণই আমাদেরকে খেয়াল করতে হবে রোহিঙ্গাদেরকে কিন্তু সেখানে পাঠাতে হবে, ফেরত পাঠাতে হবে। রোহিঙ্গাদের যে আমরা ওখানে ফেরত পাঠাবো সেই প্রসেসটা ইউএনের আন্ডারে আমরা যে প্রসেসটা করছি সেটা কিন্তু মিয়ানমার গভর্নমেন্টের সাথে। তা যদি ধরেন আরাকান যদি স্বাধীন হয়ে যায় তখন তো আমি এদেরকে পাঠাতে তো আর মিয়ানমারে পাঠাতে পারবো না, তাকে আমার আরাকান রাজ্যেই পাঠাতে হবে। তখন আমাকে ডিল করতে হবে এই আরাকান আর্মির সাথে। সেজন্য যেহেতু সেখানে একটা হিউম্যান ক্রাইসিস তৈরি হয়েছে, ইউনাইটেড নেশনস চাচ্ছে সেখানে খাবার পাঠানোর জন্য, সাহায্য পাঠানোর জন্য। এখন ইউনাইটেড নেশনস বাংলাদেশকে ইউজ করতে চাচ্ছে বা বাংলাদেশের সাহায্য চাচ্ছে। এখন আমাদের করণীয় কি? আমরা যদি এখানে আমি একটা কথা বলি। প্রথম কথা হলো যে আপনি বলছেন যে ওখানে একটা ক্রাইসিস তৈরি হয়েছে। ক্রাইসিস কি আদৌ তৈরি হয়েছে কিনা আমরা এটা পরীক্ষা করে দেখতে পারি যে খাবারের কথা বলছে সেটা আমরা দেখেছি কিনা। কারণ আপনি জানেন যে ইরান মানে পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তিতে স্বাক্ষর করা, ইরান বারবার বলছে যে আমরা পরমাণু বানাই নাই, বোমা বানাই নাই, কিন্তু তাদের উপরে চাপিয়ে দিয়ে এখন একটা যুদ্ধ চাপিয়ে দেওয়া হচ্ছে। ইতিপূর্বে ইরাককেও এইভাবে উইপেন মাস ডিস্ট্রাকশন একটা ব্লেম তৈরি করে, যেগুলো পরে মিথ্যা প্রমাণিত হয়েছে। তো কাজে আমি ওইখানে আমার দেশ থেকে, যেহেতু আমি এটার সাথে ইনভলভ, আমি কোনো পরীক্ষা ছাড়া কেন ধরে নিচ্ছি যে ওইখানে হয়তো আমরা দেখতে পাচ্ছি বার্মা আমাদেরকে চাল রপ্তানির অফার দিচ্ছে। এটা একটা ভ্যালিড কোশ্চেন, আপনি এটা বলছেন, এটা ভ্যালিডিটি আছে। কিন্তু যেহেতু আমাদের কাছে ইনফরমেশন আসছে সেখানে ফুড সাপ্লাই চেইন আটকা দেওয়া হচ্ছে, সেখানে মিয়ানমার গভর্নমেন্ট সেখানে আবার খাবার সরবরাহ বন্ধ করে দিয়েছে, তো আমাদের ওইটা তো যাচ্ছে আরাকান আর্মির কাছে, ওটা তো রোহিঙ্গার সাথে কাছে যাচ্ছে না। না, এখন আপনি যেটা বলছেন যে এইটা তো একটা টেকনিক্যাল আলোচনা, যে তথ্যটার ভিত্তিতে আমরা সেখানে একটা হিউম্যান প্যাসেজ দিতে চাচ্ছি, তথ্যটাই আসলে সঠিক আছে কিনা সেটা তো অবশ্যই আমাদের দেখার বিষয়। এবং তথ্য দেখার জন্য যেমন আমাদের দেখেন একটা বিরাট ক্রাইসিস কি। আবার আরেকটা বিষয় বলি, আপনি জাতিসংঘের কথা বলেছেন, জাতিসংঘ বলছে যে না, আমার সাথে এই ধরনের কোনো আলোচনা হয় নাই, কিন্তু বাংলাদেশ আবার নিজে থেকে বলছে যে আমরা এই ব্যাপারে আলোচনার আগেই নীতিগত সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। না, এখানে তো একটা বিরাট জটিলতা তৈরি হয়েছে। দেখেন, আপনি যদি এখানে করিডোর দিতে চান, যেটা করিডোর বলা হয়, করিডোর দিতে গেলে এখানে কিন্তু 3টা স্টেক হোল্ডারের সরাসরি সম্মতি লাগবে। এটা হচ্ছে মিয়ানমার গভর্নমেন্ট, একটা হচ্ছে আরাকান আর্মি, একটা হচ্ছে বাংলাদেশ সরকার। এই 3 জনের একটা ট্রাইপার্ট চুক্তি হতে হবে। আদার দেন করিডোর দেওয়া মানে হচ্ছে আপনাকে একটা যুদ্ধে জড়িয়ে যাওয়ার মতো অবস্থা। সুতরাং এখানে আমার কাছে মনে হয় না যে করিডোর দেওয়া সম্ভব। এই 3 স্টেক হোল্ডারের পেছনে কিন্তু আরও 3টা স্টেক হোল্ডার আছে। একটা হচ্ছে আমেরিকা, একটা হচ্ছে চায়না, ভারত আর ইউনাইটেড নেশনস। সুতরাং আসলে আদতে 3টে স্টেক হোল্ডার না, মোট হচ্ছে 8টা-10টা অথরিটিকে একসাথে এখানে করিডোরটা চালু করতে হবে। সুতরাং আমার কাছে মনে হয় না যে আদৌ এখানে করিডোর চালু করা সম্ভব। এখন কথা হচ্ছে করিডোর যদি না থাকে, আমার এখানে এতগুলো রোহিঙ্গা ঢুকলো কোন দিক দিয়ে? কোনো না কোনো একটা পথ বা বহুবিধ পথ তো খোলা আছে যার দিক দিয়ে এখানে ঢুকছে। এটাও একটা হিউম্যান করিডোর, তো যেখান দিয়ে লোকগুলো চলে আসলো আমার এখানে, আমি তো আটকাতে পারলাম না। এখন কথা হচ্ছে যে আমি যদি আরাকান আর্মির সাথে আমি যদি একটা কমিউনিকেশন তৈরি করি, ইউনাইটেড নেশনস বা যেটা আপনি একটা ইঙ্গিতে বলেছেন যে এটা একটা বার্মা অ্যাক্টেরও একটা প্রচ্ছন্ন বা ওই যে ইন্দো প্যাসিফিক প্ল্যানেরও একটা মানে একটা প্ল্যান কিনা, যে আরাকানকে স্বাধীন করা বা আরাকান আর্মিকে দিয়ে সেখানে স্ট্রেংথেন করা, বা আমাদের এখানে যেটা সমালোচনা আসছে যে এই করিডোরের মধ্যে দিয়ে শুধু খাবার যাবে, অস্ত্র তো যাইতে পারে, আমরা তো যুদ্ধে জড়া যেতে পারি। এখন দেখেন প্রত্যেকটা কনসার্ন কিন্তু কারেক্ট। এখানে যদি আমরা খাদ্য, ইউনাইটেড নেশন, আমরা তো আর বাংলাদেশ তো খাদ্য পাঠাবে না, আমার নিজেরই খাদ্য না, আমি পাঠাবো কোত্থেকে? আমাকে হয়তো ইউনাইটেড নেশনস বা আমেরিকা বা ইউরোপ বা যে কেউ এসে আমাকে এখানে খাদ্য দিবে, ইভেন টার্কিও দিতে পারে, মালয়েশিয়া দিতে পারে। আমি এই খাবারটা নিয়ে ওখানে আপনার ওই ওই অঞ্চলটার নাম কি, ওই রাখাইনে আমি খাবারটা পৌঁছাবো। 2টা হইতে পারে, আমি আমার জায়গায় এসে রাখলাম, ওর ওখান থেকে কোনো একটা জাহাজ এসে, মানে ওটা কি নদী, নাফ নদীর নিয়ে একটা বোট আসলে আমি বোটে তুলে দিলাম, সে নিয়ে গেল। এটা একটা ধরেন করিডোর, এটাকে একটা করিডোর বলতে পারি। একটা হচ্ছে যে আমার এখান থেকে কোনো একটা আমি ব্রিজ তৈরি করে দিলাম বা কোনো একটা পথ তৈরি করলাম, সেখান দিয়ে আমি খাবার সাপ্লাই দিলাম।
আমরা যেটা মনে করছি, আমরা কেন এটাকে অত খারাপভাবে দেখছি না, আমরা মনে করছি ধরেন আমরা এখান থেকে খাবার সাপ্লাইয়ের সুযোগে আমরা যদি ওদের সাথে একটা চুক্তি করতে পারি যে দেখো তোমাদেরকে আমরা এই সুযোগটা দিচ্ছি, কিন্তু আমার এখান থেকে রোহিঙ্গাগুলোকে তোমাদেরকে নিতে হবে, এবং তাদের সাথে যে কমিউনিকেশানে আমরা যদি রোহিঙ্গাদের সাথে তাদেরকে ইনক্লুড করে দিতে পারি, এবং এই সুযোগে যদি রোহিঙ্গাদের সাথে এইটা কি মানে আপনার আরাকান আর্মির যে মানে ক্যারেক্টার বা তার যে হিস্ট্রি, আপনার কি মনে হয় যে আরাকান আর্মি রোহিঙ্গাদের সাথে কোনোভাবে এনগেজ হতে পারে বা ট্রাস্ট করতে পারে বা আরাকান আর্মি কোনোভাবে রোহিঙ্গাদেরকে হেল্প করতে পারে? এটা কি আপনার না, যদি হেল্প করার একটা সংযোগ থাকতো তাহলে তো আমাদের এত কষ্ট করতে হতো না, সম্পর্কটা ভালো না, সেজন্যই তো আমাদেরকে চেষ্টা করা। ধরেন আমার তো এখন দুইটা পথ, একটা হচ্ছে আমার এখানে 10 লক্ষ রোহিঙ্গা আসছে বা এখন 12 লক্ষ হয়ে গেছে, আর বাকি আছে কত রোহিঙ্গা আছে, তার মাত্র 3 লক্ষ, ঠিক না? তা আমি যদি এই পজিশনে থাকি ওই 3 লক্ষ তো চলে আসবে আমার এখানে। ওই লোকগুলো তো আসছে যুদ্ধের কারণে, তো খাবারের সংকটের কারণে আসছে। না, আমি আপনাকে যেটা বলছি যে আসছে তো যুদ্ধের কারণে, তাহলে এই লোকগুলোকে তো আমি এখানে রাখতে পারবো না, আমাকে তো পাঠাতে হবে। আমার জন্য কি পথ খোলা আছে? আমার জন্য একটা পথ খোলা আছে, এদেরকে এখানে নাগরিকত্ব দিয়ে দেয়া। এটা কি সম্ভব? এবং যতদিন থাকছে এরা তো অটোমেটিক হয়ে যাচ্ছে, তো আপনার পাসপোর্ট বানায় ফেলতেছে, আইডি বানায় ফেলতেছে, বিয়ে শাদী করতেছে, কোথায় কোথায় আপনার লালমনিরহাটে খুঁজে পাওয়া যাচ্ছে রোহিঙ্গা, এখান থেকে চলে যাচ্ছে। এইটা তো বাংলাদেশ আমরা এফোর্ড করতে পারবো না। আমি মনে করি যে এই হিউম্যান সাপোর্টের যেই পথটা খোলার আলোচনাটা হচ্ছে, সিম্পলি যদি আমি সেখানে খাদ্য সাপ্লাইয়ের মধ্য দিয়ে আরাকান আর্মির সাথে আমার মিয়ানমারের মানে সীমান্ত দিয়ে আমি যদি আমার এই রোহিঙ্গাগুলোকে প্রত্যার্পণ করার একটা জায়গা করতে পারি, তাহলে আমি কেন এটা করব না? এইটাই হচ্ছে আমার যুক্তি, এবং এটা করার জন্য আমরা মনে করি এই জায়গাটায় আমি এটাকে সাপোর্ট করি। বাট করিডোর কোয়াইট ইম্পসিবল। আর আপনি যেটা বলেন এটা সম্ভব না হলে আমাদেরকে এটা চেষ্টা করতে হবে। আমাদেরকে ভবিষ্যতে রোহিঙ্গাদের ফেরত পাঠাতে হলে দুইটা স্টেক হোল্ডারের সাথে আমাদের যোগাযোগটা রাখতে হবে, একটা হচ্ছে মিয়ানমার গভর্নমেন্ট অ্যাজ ওয়েল এজ আরাকান আর্মি। আচ্ছা, আমি সর্বশেষ যে টপিকসটা নিয়ে একটু আলোচনা করতে চাই, এই আমাদের নতুন যে রাজনৈতিক দল হলো যারা এই মানে অভ্যুত্থানের সাথে জড়িত ছিল, এনসিপি, আমরা দেখলাম যে যারা জীবন বাজি রেখে লড়াই করে এবং জীবন ত্যাগ করে আহত হয়ে তারা মানে শেখ হাসিনাকে পালাতে বাধ্য করেছে, সেই ছেলেরা যাদের বয়স অলমোস্ট বিলো 30, তারা এই সুযোগ পাওয়ার পরে গত 10 মাসের মধ্যে তাদের ব্যাপারে ব্যাপক আর্থিক মানে অনিয়মের কথা শোনা যাচ্ছে। এবং আপনি জানেন যে এই যে ন্যাশনাল চক্ষু হাসপাতালের যে ঘটনাগুলো ঘটেছে, এই ছেলেরা এরকম মানে এই ধরনের একটা সিচুয়েশনে পরিবর্তিত হলে কেন? আমরা তো এদেরকে এইভাবে দেখতে চাইনি। না, এটা আপনি খুবই মানে একটা 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 বিষাদময় কথা বললেন। যদিও এই আলোচনাটা এগুলো কতটুকু অথেন্টিক সেটার একটা প্রশ্ন আছে। যদি ধরে নিলাম এর 5%টা সত্য, তাহলে তো এটা আমাদের জন্য কাঙ্ক্ষিত না। প্রথম কথা হচ্ছে, দেখেন অতীতেও গণ অভ্যুত্থান হয়েছে, আন্দোলন হয়েছে, অনেক কিছু পট পরিবর্তন হয়েছে, কিন্তু আন্দোলনকারীরা সরাসরি গিয়ে ক্ষমতায় বসেছে এটা অতীতে হয় না, এটাই প্রথম। হ্যাঁ, 71 সালে যারা মুক্তিযুদ্ধ করেছে, স্বাধীনতা যুদ্ধ করেছে, তারাই কিন্তু তখনও কিন্তু আমরা দেখেছি সচিবালয়, অ্যাডমিনিস্ট্রেশন ওইভাবেই ছিল। এখন যেটা হয়েছে এবারে ব্যতিক্রম, যে তরুণদেরকে আমরা ক্ষমতায়ন করেছি, তরুণদেরকে রাষ্ট্র পরিচালনার দায়িত্বটা আমরা তুলে দিয়েছি। এখন আমরা তুলে দিয়েছি না তারা তুলে নিয়েছে সেটা আলাদা বিতর্ক। আমরা তো সম্মত হয়েছি, তারা যখন অ্যাডভাইজার হিসেবে শপথ নিচ্ছে, বিভিন্ন মন্ত্রণালয়ে তাদের লোকেরা পিএস যখন হচ্ছে, তখন তো আমরা এটাকে খুব বাধা দেই নাই। এখন কথা হচ্ছে যে একটা নর্মাল এরর বলে তো কথা আছে। ধরেন আপনি আমাকে হঠাৎ করে এনে এডিটরের চেয়ারে বসাই দিলেন, ঠিক আছে, আমার অভিজ্ঞতা নাই, আমি কিছুই জানি না, তো আপনি আবার আমার কাছ থেকে প্রত্যাশা করতেছেন আমি খুব ভালো পত্রিকা এডিট করব, ঠিক আছে না? এখানে দুইটা হতে পারে, যে আপনি আমাকে বসানোর পরে আপনি আমাকে মোটিভেশন দিলেন, বসানোর পরে আপনি আমাকে শিখালেন, বা আপনি আমার উপর একজন সিনিয়র কাউকে একজনকে গাইড হিসেবে দিলেন। এই যে যারা সরকারি কার্যক্রমে যাদেরকে আপনার ইনভলভ করা হলো, প্রফেসর ইউনূসের উচিত ছিল তাদের একজন করে গাইড ঠিক করে দেয়া, যে এই মন্ত্রণালয়ের ইনি উপদেষ্টা, কিন্তু উনি এর গাইডলাইনে চলবেন। এখন এই উইদাউট গাইডলাইনে যখন তারা একটা প্রভূত ক্ষমতার অধিকারী হয়ে গেলেন,
ওই আমরা বলি না যে চেয়ার মেক্স এ ম্যান পারফেক্ট, বাট সামটাইমস একটা মানুষকে কিন্তু চেয়ার আবার বিপদেও ফেলে। তো এই জায়গাটাই আমার কাছে মনে হয়েছে প্রফেসর ইউনূসের এই গাইডলাইনের অভাব ছিল, যে তরুণদেরকে উনি ক্ষমতায়ন করতে চেয়েছিলেন, ক্ষমতায়নের জায়গায় উনি উৎসাহিত করেছেন সত্য, কিন্তু তাদেরকে উনি প্রপার গাইডলাইনটা যদি দিতেন তাহলে হয়তো এই ডিজাস্টারটা আমাদেরকে ফেস করতে হতো না। আরেকটা জিনিস আছে, আমরা অনেক সময় বলি না ট্রায়াল অ্যান্ড এররে আমরা চলবো, আপনাকে নামাই দিলাম নদীতে, যাও নৌকা চালাও, নৌকা কাত হবে, পড়বে, ডুবে যাবেন, আবার উঠবেন, এভাবে হয়তো তো আপনি একটা সময় যায় ঠিক হয়ে যাবেন। আরেকটা হতে পারে যে আমাদের এই তরুণরা এই ঠেলা ধাক্কা, নানা ধরনের অভিমত, নানা ধরনের দুর্নীতির নানা করতে 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 ওরা একটা জায়গায় এসে প্রপার লাইনে চলবে। তো আমার কাছে মনে হয়েছে যেন ওই শেষটাই প্রফেসর ইউনূস তাদেরকে। কিন্তু আপনাকে তো যে করাপশনের সাথে এটা তো সুযোগ নেই, আপনাকে তো আবার বিচারের মুখোমুখি হতে হবে। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে এখানে আমি যেটা দেখি, আমাকে অনেকে বলে দুটো জিনিস বলছে এই আপনাদের এই তরুণ প্রজন্ম এরকম কেন, এত দুর্বিনীত, তারা এত মানে মানে এত কর্কশভাষী, এত সিরিয়াস, এত ইয়ে। আমি বললাম যে ওরা একটু ডিফারেন্ট বলেই তো হাসিনাকে তারা ফেলতে পারছে, ওরা আমাদের মতো প্রথাগত হইলে তো পারতো না। তো প্রথম কথা হচ্ছে এই নিউ জেনারেশনের যেই মোটিভ, আপনি যেটা বলছেন যে এরা তো আর বেশি দিন ক্ষমতায় নাই, ক্ষমতায় থেকে তারা দেখেছে, এর আগে তারা আন্দোলন করেছে, ক্ষমতায় এসেছে, ক্ষমতা ছাড়ার পরে এই যে তিনটা স্তরে চলার পরে হয়তো কেউ বিচারের সম্মুখীন হবে, কেউ হয়তো অপমান অপদস্থ শিকার হবে, কেউ হয়তো ওগুলা মোকাবেলা করে আবার উঠে দাঁড়ায় যাবে, কেউ হয়তো ওখান থেকে হারায় যাবে। এই অর্গানিক প্রসেসের মধ্য দিয়ে তারা যদি টিকে থাকে এবং পরবর্তী সরকারে যারা আসবেন তারা যদি এদের চাইতেও ভালো সুশাসন দিতে পারেন তাহলে একরকম হবে, যদি দেখা যায় যে এদের চাইতেও তারা খারাপ তখন কিন্তু তারা আবার ঘুরে দাঁড়াবে, তাদের গুরুত্বটা আবার উঠে আসবে। এই অর্গানিক প্রসেসের মধ্য দিয়ে আমরা মনে করি এই তরুণ প্রজন্ম বাংলাদেশের আগামী দিনের নেতৃত্বের যোগ্য হয়ে উঠবে। ধন্যবাদ জনাব মুজিবুর রহমান মঞ্জু ইনকিলাব ডিজিটালকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ শুনছিলেন এবি পার্টির চেয়ারম্যান জনাব মুজিবুর রহমান মঞ্জুর সাক্ষাৎকার। আপনাদের সবাইকে পরবর্তী কোনো অতিথির সাক্ষাৎকার শোনার জন্য আহ্বান রাখি আজকের এই আলোচনা এখানেই শেষ করছি।